আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সে অধ্যায়টি হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। অর্থাৎ এই অধ্যায়টি ফিজিক্স ফার্স্ট পেপারের সবথেকে ছোট অধ্যায়, অর্থাৎ এখানে কনসেপ্ট খুবই কম। তো ফিজিক্স ফার্স্ট পেপারের সবথেকে ছোট অধ্যায় হিসেবে এই অধ্যায়টি তোমার ভালোভাবে আত্মস্থ করা কিন্তু খুবই প্রয়োজন। এই অধ্যায় থেকে সিকিউ আনসার করাও খুব সহজ, সিকিউ টপিক কম যেহেতু এখান থেকে অবশ্যই সিকিউ আনসার করা সহজ। তো এই অধ্যায়টি মূলত দুইটা টপিকের উপরে ভিত্তি করে রয়েছে, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে কি প্রবাহী। যেহেতু প্রবাহী তোমাদেরটা নাই, তো ওই দিকে আর তোমাদেরকে কনসেপ্ট পড়তে হবে না বা দেখতে হবে না। শুধুমাত্র যদি স্থিতিস্থাপক এই কনসেপ্টটা ভালোভাবে তোমরা শেষ করো তাহলেই কিন্তু এখান থেকে এক সেট সিকিউ তোমরা আনসার করতে পারবে। তো দেখো, স্থিতিস্থাপকের প্রথম যে টপিক সেটা হচ্ছে পীড়ন। তো পীড়নটা মূলত তিন প্রকার, একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, একটা হচ্ছে কি আকার পীড়ন, আর একটা হচ্ছে আয়তন পীড়ন। তো তিনটা পীড়নের ক্ষেত্রেই সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ। তো এই ক্ষেত্রে এককটা হচ্ছে নিউটন পার মিটার বা প্যাসকেল। এরপর হচ্ছে কি বিকৃতি। বিকৃতিও তিন প্রকার, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আকার মোচর বা কৃন্তন বিকৃতি। তো বিকৃতি ফর্মুলা হচ্ছে যে উপরে থাকবো কি পরিবর্তিত আর নিচে থাকবো হচ্ছে কি আদি দৈর্ঘ্য। উপরে থাকবো কি পরিবর্তিত দৈর্ঘ্য, নিচে হচ্ছে কি আদি দৈর্ঘ্য। আয়তনও সেমভাবে হবে এবং কি আকারটাও সেমভাবে হবে। দেখো, স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ উপরে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, নিচে হচ্ছে কি আদি দৈর্ঘ্য। আর আয়তনটাও সেম প্রসেসই হবে, এটা হচ্ছে পরিবর্তিত উপরেরটা, নিচে হচ্ছে কি আদি। আর কৃন্তন বিকৃতিও সেম প্রসেসেই হবে এবং এটা মনে রাখবে, এটা লাস্টে রেডিয়ানে প্রকাশ করা হয়ে থাকে, রেডিয়ানে এটা প্রকাশ করতে হবে। এরপর হচ্ছে কি হুকের সূত্র। হুকের সূত্রটাও একটা গুরুত্বপূর্ণ। এখানে হুকের সূত্র থেকে ক খ সবই আসে। ক যদি আসে তাহলে হুকের সূত্র যদি বলে যে হুকের সূত্র কি বা হুকের সূত্রটি লিখো, তাহলে লিখবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এইটা মাস্ট হাইলাইট করতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, পীড়ন বিকৃতি সমানুপাতিক। যদি খ দেয় যে হুকের সূত্র বিবৃতি করো, তাহলে এই যে পরবর্তী যে অংশটুকু রয়েছে এই পরবর্তী অংশটুকুও তুমি দিবে। পীড়ন বাই বিকৃতি ধ্রুবক রাশি ইকুয়াল হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই পর্যন্ত যদি দাও, মোটামুটি তোমার প্লাস 2-1 লাইন লিখে দিলে, এইটুকু দিলেই তোমাদের ক্ষয়ে 2-2 পেয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যে দেখলে। এখন হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক জিনিসটা কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে তিন প্রকার। তো এই অধ্যায়ে মূলত পীড়ন বলো, বিকৃতি বলো, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলো, সব কিছু হচ্ছে তিন প্রকার করে। তো দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা ইয়ং মডুলাসও বলি বা ইয়ংয়ের গুণাঙ্ক বলি। তো দৈর্ঘ্য যে স্থিতিস্থাপকটা রয়েছে মূলত এইটাই হচ্ছে মেন, যে এই দৈর্ঘ্য স্থিতিস্থাপকটাকে আমরা ইয়ং মডুলাস বলি বা ইয়ংয়ের গুণাঙ্ক বলে থাকি, এই দৈর্ঘ্যটাকে। তাহলে এইটাকে যদি আমরা পীড়ন বাই বিকৃতি দিয়ে দেখাই, তাহলে এফ বাই এ পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে যে সূত্রটি আছে সেটা হচ্ছে ইয়ং মডুলাস বাই ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল। এখন অনেক সময় ফর্মুলাতে এফটা দেওয়া থাকবে না, ধরো সিকিউতে এফ দেওয়া নাই, এ দেওয়া নাই, এর বদলে এফের বদলে দেওয়া এম দেওয়া আছে এবং এর বদলে ধরো আর দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এম সি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল এই ফর্মুলা দিয়ে ইয়ং মডুলাসের মানটা বের করব। ওকে, এখন একক এবং মাত্রাটা একটু খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ। একক হচ্ছে নিউটন পার মিটার বা প্যাসকেল, আর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এই পর্যন্ত গেল। এরপর হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক সেম প্রসেস, বিকৃতি বাই পীড়ন। তো এফ বাই এ ইউ বাই ভি। তাহলে যেটা আমরা পাই সেটা হচ্ছে কে ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই এ ইউ। তো আয়তন গুণাঙ্ককে আমরা বি ধারা প্রকাশ করি, লিখেই রাখছি, বি ধারা প্রকাশ করি বা কে দ্বারা প্রকাশ করি, অনেক যে যেটা ইউজ করতে পারে আর কি। তো এইখানেও একক ও মাত্রাটাও সেম। একক মাত্রাটা কি একটু দেখাও। একক হচ্ছে নিউটন পার মিটার এবং প্যাসকেল, আর মাত্রাটা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তো আরেকটা যে স্থিতিস্থাপক গুণাঙ্ক রয়েছে সেটা হচ্ছে কৃন্তন গুণাঙ্ক বা কাঠিন্যের গুণাঙ্ক। তো এইটা হচ্ছে ইটা ইকুয়াল টু এই যে পীড়ন বাই বিকৃতি সেম প্রসেস। তো এইটা সূত্র যেটা আছে ইটা ইকুয়াল টু এফ বাই এ থিটা। এটা থেকে কোশ্চেন আসে, বাট খুব কম পরিমাণে কোশ্চেন আসে। এখন একক এবং মাত্রা এইটারও সেম, অর্থাৎ নিউটন পার মিটার বা প্যাসকেল একক, আর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আচ্ছা, এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো দেয় সেটা হচ্ছে কি একক আয়তনের সঞ্চিত বিভব বা একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি, এইটা কোশ্চেনে দেয়। গতে অনেকগুলো কোশ্চেনে এইটা আসছে। তো এইটার ক্ষেত্রে ইউ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন বাই বিকৃতি, হাফ ইন্টু পীড়ন বাই বিকৃতি। এখন পীড়ন তুমি ভাঙাও, ধরো এই সূত্রটা হাফ ইন্টু পীড়ন যদি ভাঙাও তাহলে এফ বাই এ, এবং বিকৃতি যদি ভাঙাও তাহলে এল বাই ক্যাপিটাল এল। এইভাবে কিন্তু সূত্রটা লেখা যায়, অর্থাৎ ইউ ইকুয়াল টু হাফ ইন্টু এফ বাই এ ইন্টু
স্মল এল বাই ক্যাপিটাল এল, এইভাবেও ফর্মুলাটা সাজানো যায়। তো এইখান থেকে গ আসবে, মোটামুটি 80% শিওর ধরে থাকো, এইখান থেকে এই টপিক থেকে একটা গ আসবে। এরপরে দেখো স্থিতিস্থাপক শক্তি বা কৃতকাজ, এইটা বা এইটা দুইটা থেকে একটা কোশ্চেন আসবেই, ধরে রাখো। অনেকগুলো বোর্ডে এই কোশ্চেনটা দিবে। তো স্থিতিস্থাপক যদি বলে স্থিতিশক্তি, আর বা যদি বলে যে কৃতকাজ নির্ণয় করো, তাহলে এই ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু ইয়ং মডুলাস এ এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল, এইটা ইউজ করবে। এখন দেখো যদি সরাসরি কোশ্চেনে পীড়ন দেওয়া থাকে, বিকৃতি দেওয়া থাকে, তাহলে এইখানেই তো একক আয়তনে বিভব শক্তি যেটা, এটা সূত্র ফেলাই দিবে। যদি দেওয়া নাই, যদি দেওয়া না থাকে, তাহলে এইখান থেকে তুমি এফ এর মান বের করবে বা এর মান বের করবে, করার পরে এই ফর্মুলা তুমি ইউজ করবে। আর যদি বলে কৃতকাজ, তাহলে সরাসরি এই ফর্মুলা ইউজ করবে, এখান থেকে মান পেয়ে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্প্রিং সংক্রান্ত এখানে আলোচনা খুবই কম। তো স্প্রিং এর সাথে জাস্ট একটু পরিচয় করে রাখা এই। তো স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, আমরা সবাই জানি এফ ইকুয়াল টু কে এক্স, এটা হচ্ছে মেন ফর্মুলা। এখান থেকে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে ইকুয়াল টু এফ বাই এক্স। তো এখানে এককটা হচ্ছে নিউটন পার মিটার, আর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টু। এই অধ্যায়ে কিন্তু একক এবং মাত্রাগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, তো একটু ভালোভাবে দেখে রাখবে। মাত্রাগুলো হচ্ছে কি এম টি ইনভার্স টু, এম টি ইনভার্স টু, ভালোভাবে দেখে, এখানে কিন্তু এলটা নেই, অনেকে ভুল করবে। এম টি ইনভার্স টু মাত্রা। আচ্ছা, এরপর হচ্ছে কি শ্রেণী সমবায় এবং কি সমান্তরাল সমবায়, অর্থাৎ যে দুইটা একদম সাধারণ, 19-এও তোমরা এই টপিকগুলো বা এই থিওরিগুলো পড়ে আসছো। তো শ্রেণীর ক্ষেত্রে এইটা এবং কি সমান্তরালের ক্ষেত্রে এটা, সবাই তোমরা এটা পারো, জাস্ট একটু পরিচয় করিয়ে রাখা যায়, পরবর্তী যে অধ্যায়গুলো করবা তোমরা ওইখানে যাতে সাহায্য করে, যাতে এই অন্ততপক্ষে এই বেসিকটুকু। আচ্ছা, পরে যেটা রয়েছে সেইটা হলো পয়সনের অনুপাত। তো ইয়ং মডুলাস, ধরো এই অধ্যায় থেকে কোশ্চেন করতেছে, তাহলে ইয়ং মডুলাস থেকে কোশ্চেন করবে, আর এই পয়সনের অনুপাত, এই দুইটা মিক্স করে কোশ্চেনগুলো দিবে। বাট এই দুইটা টপিক থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে ভালোভাবে। আচ্ছা দেখো, পয়সনের অনুপাতের দুইটা সূত্র, এটা বেশি ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যায় গেলে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। যেহেতু সূত্রের ক্লাস, তো এই সূত্রের সাথে পরিচয় করে দিই। তো পয়সনের অনুপাতকে প্রকাশ করে সিগমা ধারা, সিগমাকে দুইটা সূত্র ধারা প্রকাশ করা যায়, একটা হচ্ছে কি ব্যাসার্ধ দ্বারা, আর একটা হচ্ছে কি ব্যাস দ্বারা। তো তোমার যদি ধরো সিকিউতে ব্যাস দেওয়া আছে, তুমি ব্যাসের ফর্মুলাটা ইউজ করতে পারো, বা ধরো তুমি একটা তুমি সূত্র মনে রাখবে, তাহলে ব্যাসটাকে তুমি ব্যাসার্ধ দ্বারা পরিবর্তন করে কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারো, মানে একই নামবে, সমস্যা নেই। তুমি যদি ব্যাসের সূত্রটা মুখস্থ রাখতে পারো, দুইটা মুখস্থ রাখতে পারো, তাহলে সরাসরি এটা বসাই দিবে। যদি বলা যায় না আমি একটা সূত্র মুখস্থ করবো, তাহলে এই ব্যাসটাকে তুমি ব্যাসার্ধে কনভার্ট করে জাস্ট এখানে বসাই দিবে, তুমি পয়সনের অনুপাত পেয়ে যাবে, সিগমা পেয়ে যাবে। এখন দেখো এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে এখানে দেখো পরিচয় দেওয়া আছে আদি দৈর্ঘ্য, আর এই যে পরিবর্তিত যেখানে ডেলাটা দেওয়া আছে, ডেলাটা দেখো ব্যাসার্ধের পরিবর্তন, অর্থাৎ কি এই ডেল দিয়ে যেগুলো থাকবে এগুলো পরিবর্তন বলবো। দেখো ডেল এল দ্বারা দৈর্ঘ্যের পরিবর্তন, এইভাবে দেখো স্মল ডি দ্বারা আবার এখানে বোঝায় ব্যাসের পরিবর্তন, ক্যাপিটাল ডি দ্বারা আদি ব্যাস বা মূলত যে ব্যাসটা ক্যাপিটাল ডি দ্বারা তা বোঝায়। তো এই দুইটা ফর্মুলায় রয়েছে পয়সনের অনুপাত। তো এই যতগুলো ফর্মুলা দেখাইলাম, এই ফর্মুলাগুলো যে ভালোভাবে মুখস্থ করে রাখো, তাহলেই কিন্তু তোমরা এই অধ্যায় সকল সিকিউ পেয়ে যাবে। তো এছাড়াও এই অধ্যায় শুধু না, অন্যান্য অধ্যায়ও থাকবে। তো সকল অধ্যায় সিকিউ ক্লাস নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি। এই সিকিউগুলো কিন্তু তোমরা যদি করে থাকো ফুল, এই সিকিউগুলো করবা, জাস্ট পরীক্ষার আগের রাতে আমি যে সিকিউগুলো করাবো একদম 24 সাল পর্যন্ত তোমার বোর্ডে আসে সকল ম্যাথের টাইপ একদম হুবহু আমি করাই দিব, যতগুলো ম্যাথই করা লাগে না কেন হুবহু সব ম্যাথগুলো ধরে ধরে করিয়ে দিব। তো ওইটা যদি পরীক্ষার আগের রাতে জাস্ট রিভাইজ দাও, তাহলে তোমার সব টাইপ কভার হয়ে যাবে এবং তুমি কনফিডেন্স লেভেলটাও পাবে কিন্তু আপার লেভেলের। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যারা আমার চ্যানেলটি নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।